নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই ফুটবলের ট্রাম্প কার্ডে। আর খেলা যত এগোচ্ছে, বিশ্বকাপ ফুটবল বিশ্বযুদ্ধ যত এগোচ্ছে, ততই কিন্তু একেবারে পাল্টে যাচ্ছে ফুটবলের আঙিনা। একথা বলাই যেতে পারে, মিশরের সঙ্গে যে দুর্ধর্ষ জয় আর্জেন্টিনা পেল, একটা সময় মনে হচ্ছিল, তখন স্কোর লাইন ছিল 2-0, মনে হচ্ছিল যে এবারের মতো 2026 বিশ্বকাপ থেকে কোপা আমেরিকার আরেকটা দল খসে গেল, বোধহয় আর্জেন্টিনা খসে গেল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে খেলার 4.5 মিনিটে ভোল বদলে দিল আর্জেন্টিনা। একদিকে মেসির পা থেকে দুরন্ত গোল, অন্যদিকে মেসির আরেক সতীর্থ করলেন জয়সূচক গোল। এবং যে লড়াকু ফুটবল মিশর খেললো, মিশর কিন্তু একটা নিদর্শন তৈরি করে গেল। যে আগ্রাসী মনোভাব নিয়ে তারা ফিফা র্যাঙ্কিংয়ে থাকা 1 নম্বর দলকে কার্যত ঘাম ছুটিয়ে দিল। খেলার প্রায় 85 মিনিট পর্যন্ত একাধিপত্য রাখলো মিশর, কিন্তু শুধুমাত্র কিছু ছোট ছোট ভুল এবং ট্যাকটিক্যালি সেই প্রেশারটা আর রাখতে না পারাতেই এই জয়ের যে খিদে, সেটা তারা বজায় রাখতে পারল না, যার ফলে আর্জেন্টিনার কাছে পরাজিত হলো মিশর এবং ছিটকে গেল মিশর এবং শেষ 16 থেকে সুপার 8-এ পৌঁছে গেল আর্জেন্টিনা। তাহলে কি এবার আবারও আর্জেন্টিনা ফাইনাল খেলবে? তাহলে কি এবার আবারও দ্বিতীয়বারের জন্য, মানে পরপর দুবার, এবং হিসেব ধরলে তাহলে কি এবার চতুর্থবারের জন্য আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে চলেছে? আর্জেন্টিনার মুখোমুখি কারা হতে চলেছে? তাহলে কি এমবাপের ফ্রান্স? এই বিষয়গুলো এখন কিন্তু আলোচনায়। দুর্ধর্ষ ম্যাচ, একদিকে মানে চিত্তাকর্ষক ফুটবল, অন্যদিকে কান্নায় ভেঙে পড়লেন মেসি। আনন্দের কান্না, তাকে সতীর্থতা একেবারে শূন্যে ছুঁড়ে তাকে নিয়ে সেলিব্রেশন করলো। মানে ফাইনালের আগেই এ যেন এক অন্য জয়ের আনন্দ দেখল গোটা ফুটবল বিশ্ব। আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট তথা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাস। আমরা কথা বলবো তার সাথে এবং অবশ্যই বোঝবার চেষ্টা করব এই মুহূর্তে এই নকআউট স্টেজে আর্জেন্টিনা কোন জাদুতে এই ধরনের ফিরে আসার মতো লড়াই চালালো। ওই কথাই আছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে আবার ফিরে এসে লড়াই, ঠিক সেই লড়াইটাই কিন্তু মেসি সহ গোটা আর্জেন্টিনা করলো। চলুন আলোচনায় যাওয়া যাক। যশবন্তদা, প্রথম প্রশ্ন, এভাবেও কি ফিরে আসা যায়? এটা কি মেসি বলেও সম্ভব হলো? এভাবেও ফিরে আসা যায়, তার কারণ দেখো, একটা টিম সুচারু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো এমনি এমনি না, হ্যাভ সাম রিজন বিহাইন্ড। ফ্রান্স এমনি তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না, তো বড় দলগুলো এভাবেই কিন্তু। এবং দেখো, এই ওয়ার্ল্ড কাপে দুটো মানে নকআউট পর্বে দুটো মারাত্মক চিত্তাকর্ষক ম্যাচ হলো, একটা মেক্সিকো ইংল্যান্ড এবং একটা এবং অদ্ভুতভাবে আমি কালকে দেখছিলাম এই যে আলজেরিয়া বেলজিয়াম, সেম এই 85-86 মিনিট পর্যন্ত কিন্তু পিছিয়ে বেলজিয়াম কামব্যাক করলো কিন্তু ওই 6-7-8 মিনিটের মধ্যে, এখানেও তাই। এবং ওইখানে স্কোলানির দুটো মাস্টার স্ট্রোক, অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা যে স্ট্রাইকারটা মন্তিয়াল ওকে, এবং ইতালির ইন্টার মিলানে খেলা যে স্ট্রাইকারটা, জোড়া স্ট্রাইকার কিন্তু ওখানেও চেঞ্জ করলো। এবং তুমি যদি দেখো কালকে ওদের সুবের যে গোলকিপার, ম্যাক্সিমাম কিন্তু গ্রাউন্ড বল মারাত্মক সেভ করেছে, এরিয়াল বলটায় কিন্তু মার খাচ্ছিল। 2-4টে যা গেছে, মেসির ফ্রিকিকটা জাজ করতে পারেনি, বারে লেগে ফিরে গেছে, এই এরিয়াল বলেই কিন্তু বাজিমাত। রোমেরোর ওখানে একটা ব্রিলিয়ান্ট জাম্প এবং অতগুলোর মাথার মধ্যে, এবং মেসি বলটাকে দেখো সোয়ার্বিং বল ফেললো, নিখুঁত পরিকল্পনার ফসল, ডেড বল সিচুয়েশন, তো সেখান থেকে মারাত্মক ফসল। এবং ওই যে অ্যাটাকটা, ওইটাকে রাখতে পারলো না ওরা, কিন্তু ডিফেন্সিভ থার্ডে তোমার 6জন 7জন 8জন পর্যন্ত শুধু সালাকে রেখে। হ্যাঁ, ওইখানে একটা বিতর্কিত এখন বিষয়, দেখো আলটিমেট তো ভার আছে, সব আছে, কিন্তু রেফারি কোনটা চেক করবে কোনটা চেক করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ক্রিকেটের মতো তুমি অ্যাপিল করলে আম্পায়ার যদি সেটা সহমত না হয়, তাহলে তুমি রেফারি নিচ্ছ, কিন্তু আম্পায়ার যদি আউট দেয় তখন কিন্তু রেফারেল নেওয়াটা অনেক ইজি থাকে। তো এখানেও তাই বলছে, আমরাও দেখেছি টিভি পর্দায় বারবার, যে সালাহর ওই বলটা বক্সের মধ্যে, আগে বলে ট্যাপ, পরে কিন্তু সালার সাথে তার পায়ের সাথে লাগে। এখন এই বিষয়গুলি এতটাই সূক্ষ্ম এবং এতটা দ্রুততার সাথে ঘটে, আমরা ক্যামেরায় রিপ্লে দেখছি বলে কিন্তু দেখছি যে এইটা হলো ওটা হলো।
রোমেরোর ক্ষেত্রে ওরা কিন্তু অফসাইড অ্যাপেল করেছে, পরে কিন্তু দেখালো কাঁধটা কিন্তু প্রায় ওই 2 থেকে 3 ইঞ্চি ভেতরে, এবং খালি চোখে এই সিদ্ধান্ত নেওয়া সুচারু কঠিন কাজ। তবে এই যে তুমি একটা কথা বললে শুরুতেই, যে ট্যাকটিক্যাল যে পলিসি স্ট্র্যাটেজি, তাতে কিন্তু ওইখানে মিশরকে টেক্কা দিল আর্জেন্টিনা। অভিজ্ঞতা এতদিন ধরে ফুটবল খেলা। আমার সম্ভবত মিশর কি এর আগে কোয়ালিফাই করেছে না এই প্রথমবার? মিশর এই পর্যায়ের আগে কোনোদিন আসেনি, নকআউট যায়নি। ভালো খেলেছে, ভালো খেলে সালাহ নিঃসন্দেহে বিশ্ববন্দিত ফুটবলার, ক্লাব লেভেলে অসম্ভব ভালো তার পেনিট্রেশন, গোল, এবং শেষ আটটা যেরম দাঁড়ালো ফ্রান্সের সামনে মরক্কো। যশবন্ত, একটা সময় মনে হচ্ছিল মিশরের যে ডিফেন্স দেখে মনে হচ্ছিল এই দুর্ভেদ্য ডিফেন্সকে ভেঙে আর্জেন্টিনা বোধহয় আজকে কিছুই করতে পারবে না, হতাশা বাড়ছিল। অনেক সমর্থক তো টিভি বন্ধ করে দিয়েছিলেন, মোবাইল বন্ধ করে দিয়েছিলেন, যে আর সম্ভব নয় সেকেন্ড গোলটা যখন খেয়ে গেল। কিন্তু সেখান থেকে যে ফেরত আসা এবং এই ডিফেন্সটাকে তখন অনায়াসেই একটা ঝুড়ঝুড়ে বানিয়ে দুর্দান্তভাবে মেসির একেবারে তার সেই পুরনো ছন্দ দেখলাম, জালে জড়িয়ে দিলেন বলটা, এবং জয়সূচক যে বলটা এলো, মেসির যে সতীর্থ গোল করলেন, অত্যন্ত অল্প বয়সী একটা প্লেয়ার, মনে একেবারে চিলের মতো ঝাঁপিয়ে হেড, এবং মানে একদম অব্যর্থ নিশানা ফার্নান্দেস। এইভাবে এটা কিভাবে সম্ভব হলো? এবং দেখো প্রথমে ডিফেন্স তো মিশরের ভালোই ছিল, প্রথমে তুমি যে দেখো ওই আমরা তিকি টাকা ফুটবল কালকে কিন্তু কার্যটা আর্জেন্টিনা তিকি টাকা ফুটবল খেলছিল, মানে এত পাস, মানে সেই পাসকে তুমি যদি এতে রাখো, তোমার ছোট্ট পরিসংখ্যান এই মুহূর্তে আর প্লাসে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সুচারু আর আমার, কালকে বল দখল কিন্তু আর্জেন্টিনার ছিল প্রায় 60%, অর্থাৎ আধিপত্য রেখেছে। নির্ভুল পাস 92%, এবং পাস খেলেছেন 600টা, সেখানে 330টা খেলেছে মিশর, অর্থাৎ এত পাসিং খেলেছে। কিন্তু পাস খেলে কিন্তু মানে গ্রাউন্ড লেভেলের যে দুর্গটা তুমি বলছো, ওই এরিয়াল বলে কিন্তু দুর্গটা ভাঙলো, যেটা তোমায় বারবার বললাম, যে দুটো প্রান্ত থেকে কিন্তু লক্ষ্য করে কিন্তু ক্রমাগত বলের দিকে বল আসা, এটাও একটা ট্যাকটিক্স। যে আমি যখন ছোট ছোট পাসে দ্রুত জায়গা পরিবর্তন, কিন্তু সেই ডিফেন্স আমি ভাঙতে পারছি না, তখন একটাই এরিয়াল বল বা ডেড বল সিচুয়েশনগুলোকে কাজে লাগানো। তবে পরপর দুটো বড় ম্যাচে 90 মিনিটের মধ্যে মেসির পেনাল্টি মিস, এটা কিন্তু আমার মনে হয় মেসিকেও ভোগাবে, মানে ভাবাবে, চিন্তা করাবে। কারণ এর পরের ম্যাচটাও খুব একটা ইজি ম্যাচ নয়। সুইজারল্যান্ড, আবারও বলেছি, ইউরোপের টিম, একদম চেপে খেলে, দারুণ ফুটবল খেলেছে, অনেকটা ওই ডেনমার্ক ওরিয়েন্টেশনের ওরা ফুটবলটা, ড্যানিশ ডিনামাইট যেমন আমরা বলতাম, কালকে কলম্বিয়াকে হারিয়ে ওরাও চলে এলো। কাজেই আর্জেন্টিনার ডিফেন্সটা যে ফাঁক ফোকর, এটা কিন্তু ক্যাবো ভার্দে দেখিয়ে গেছে। ঠিক এই জায়গাটাকে কিন্তু মিশর কালকে দেখো একেবারেই ভালো নয়। ঠিক আমরা যেরকমটা দেখি, মানে মার্টিনেস ক্যাম্বিয়াসোর জুটিটা ঠিকমতো করছে না, দেপলও ঠিকঠাকভাবে নিজেকে তুলে আনতে পারছে না, প্রচুর মিসপাস করেছেন, ওই সময়টায় ঢুকে পড়ছে, এবং ওদের কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল। এই কাউন্টার অ্যাটাকটা কিন্তু আমরা ইতালি, জার্মানি এদের থেকে আমরা দেখেছি কাউন্টার অ্যাটাকটা কীভাবে নিতে হয়, এবং ওই সময়টা কিন্তু মানে সাংঘাতিক লাগছিল। এবং আমরাও কিন্তু বারবার বলেছি, দেখুন আমরা আবার বলছি, না আমি না সুচারু, আমরা কেউ ফুটবল বোদ্ধ নয় না, তো আমরা কোনোদিন সেইভাবে স্কুল ছাড়া ফুটবল খেলেছি, কিন্তু দেখতে দেখতে করতে অভিজ্ঞতা। আমরা কিন্তু বারবার বলেছিলাম আর প্লাসে বিভিন্ন এপিসোডে, যে ম্যাচটা কিন্তু ইজি ম্যাচ হবে না। নিঃসন্দেহে ফেভারিট টিম, নিঃসন্দেহে দাবিদার আর্জেন্টিনা নীল সাদা, কিন্তু কালকে লাল কিন্তু মাঠে কাঁপিয়ে দিয়ে গেছে। এই সালাদের এই লড়াই ক্যাবো ভার্দেকে যেমন মনে রাখবো, মিশরকেও মনে রাখ। ঠিক ঠিক ঠিক। যশবন্ত, আরেকটা প্রশ্ন, এবার এই যে সিনারিও স্টেজ, অনেকে এবার বলছে যে মেসির ভাগ্যে বা ললাট লেখনে লেখা হয়ে গেছে আর একটা বিশ্বকাপ। অন্যদিকে অনেকে বলছেন এমবাপে, দেম্বেলেরা এবার ফ্রান্স বনাম আর্জেন্টিনার লড়াই, এবং সেখানে আর্জেন্টিনা আবার বিশ্বকাপ ছোঁবে। কতটা মানে সেই পথ কি প্রশস্ত করে ফেলেছে? অন্তত কালকে মেসির এই যে কান্না, এবং তার সতীর্থরা কী করলো, তাকে একেবারে শূন্যে উড়ে ভিক্টরি পালন করছে। বাড়িতে আমার পরিবারের সদস্যরা বলছিল, দেখো এমন ভাব করছে যেন ফাইনালটা জিতে গেছে। এই 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 মনোবল বা এই কান্না, এই আবেগ, আর্জেন্টিনা কি মনে করছে যে তারা একেবারে কাপের দোরগোড়ায়? তোমাকে আমি রিওয়াইন্ড করে বলবো আরেকবার, তুমি ম্যাচের এই 60, 62, 66 মিনিটে যাও,
মেসিকে না অসহায় লাগছিল, বিশেষ করে পেনাল্টি মিসের পর। তারপর ফ্রি কিকটা যখন বারে লেগে ফিরে গেল, ইজি দুটো দারুণ, মানে ওদের যে গোলকিপার অসাধারণ খেলেছেন, দুর্দর্শ। আমার মনে হচ্ছে পৃথিবী বিখ্যাত যত গোলকিপার তাদের সমস্ত আত্মাবোধয় কালকেও দুয়াতে ভল করেছে, মানে গর্ডন ব্যাঙ্কস থেকে আমাদের লেভ ইয়াসিন, তাবৎ যারা গোলকিপার হ্যাঁ তারা ভর করেছে। কিন্তু ম্যাচে জেতার পর যে প্রস্তুতি, মেসিকে আমি এরকম উচ্ছ্বাস করতে, কালকে যেই ম্যাচটা শেষ হলো তুমি ওই হাতটা ঝাঁকিয়ে, এবং মেসির মধ্যে তো একটা মানে নিষ্পাপ একটা সরলতা আছে, শিশু সুলভ, যে কারণে আমরা মেসির সাথে অনেক বেশি অ্যাটাচড হই। রোনাল্ডো কিন্তু অনেকটা কঠোর, রোনাল্ডোও ভাঙে, ওরও ইমোশন আছে। নেইমার যেমন খুব শিশু সুলভ, হঠাৎই কেঁদে ফেলে, ইমোশনটাকে রাখতে, মেসিও কালকে ইমোশন রাখতে পারেনি। এবং যেভাবে কালকে, কারণ আগের দিন মনে করতে হবে এই টিমটা কিন্তু এক্সট্রা টাইম খেলে সব, তার শরীরটা কিন্তু ফ্যাটিক। কালকে যদি এক্সট্রা টাইমে জিত আর্জেন্টিনা কী হতো আমি জ্যোতিষী নই, কিন্তু আস্তে আস্তে কিন্তু টিমটার ওই দমটা কিন্তু হালকা হচ্ছিল, কমে আসছিল। ওই যে 10 মিনিট, ওই যে দুটো চেঞ্জ, যেমনটা আগের দিন ইংল্যান্ডের ক্ষেত্রে বললাম যে হঠাৎ করে 4টে স্ট্রাইকারে চলে যাওয়া, তো কালকে ওই যে একটা মুভমেন্ট, যে দুটো টপ টিমের দুটো বড় স্ট্রাইকার, তারা ক্লাব লেভেলে কোথায় খেলছে বলো, অ্যাথলেটিকো দি মাদ্রিদ এবং ইন্টার মিলান, এই দুটো স্ট্রাইকারের অপারেশন এবং ক্রমাগত এরিয়াল বল, ওখান থেকে কিন্তু রোমেরোর প্রথম। তুমি বলছো আর্জেন্টিনাকে ডিফেন্স নিয়ে ভাবতে হবে? আমার মনে হয় আর্জেন্টিনার ডিফেন্সে একটু মেরামত করা উচিত, যেগুলো টুকটাক ফাঁক ফোকর ক্যাবো ভার্দে এবং মিশর কালকে দেখালো। বিশেষ করে মিশর যে কাউন্টারটা যে স্পিডে উঠলো, ওখানে কিন্তু এই দেপল, ক্যাম্বিয়াসো, আমাদের মার্টিনেস, এদের কিন্তু সমঝোতাটা ঠিক জায়গায় ছিল না, যতটা এখনও পর্যন্ত ফ্রান্সের ডিফেন্সটা সলিড দেখাচ্ছে, নরওয়ের ডিফেন্সটা সলিড দেখাচ্ছে। আর্জেন্টিনা গোল করছে দেখি, কিন্তু ফাঁক ফোকরটাও ডিফেন্সে কিন্তু অনেকটা ওয়াইড ওপেন। দর্শকবন্ধুরা একটু র্যাপিড ফায়ারে যাব। প্রথম প্রশ্ন, বিশ্বকাপে এবারে 2026 বিশ্বকাপে তোমার দেখা সেরা প্লেয়ার এমবাপে, মেসি, নাকি একেবারে হাল্যান্ড? ওকে, এর পরের প্রশ্ন, এবারের বিশ্বকাপে তোমার বাজি কে এবার ফুটবল বিশ্বকাপ নিতে চলেছে, ফ্রান্স নাকি আর্জেন্টিনা নাকি অন্য কেউ? দেখো মেসি, ব্যাখ্যা নয়, না, আমি চাইবো মেসির কাছে যাক, জাস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন আর্থ, এই তকমাটা লেগে গেছে, পরপর দুবার কেউ পায়নি, মেসি পাক। এই জন্য যথেষ্ট ফ্রান্সের সামনে কিন্তু মেসি এরপরে আমার ভাল লাগবে, আমার ব্যক্তিগত ভাল লাগবে, যেহেতু সামনের থেকে অনেকটা দেখেছি। হয়তো এমবাপে যদি কলকাতায় আসতো হয়তো এমবাপে ভোটটা দিয়ে, কিন্তু মেসি যেহেতু কলকাতায় এসছে, এবং মেসির প্রথম অধিনায়কের সূচনা আপনারা জানেন দর্শক বন্ধুরা, এখানে যে ম্যাচটা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, অ্যাজ এ ক্যাপ্টেন অফিসিয়াল মেসির সূচনা কিন্তু কলকাতা, এটা কিন্তু ভুললে চলবে। সেরা সম্ভাবনাময় দেশ এবারে 2026 ক্যাবো ভার্দে, ব্রিলিয়ান্ট। যদি ভগবান সুযোগ দেয়, যদি জীবনে কিছু করতে পারি, মানে বাইরে যাওয়ার জন্য তো খরচ খরচা আছে দর্শক বন্ধুরা, ক্যাবো ভার্দে দেখতে চাইবো, বিশেষ করে ভজিনার সাথে আলাপ করতে চাইবো যে কি খেলে পরে, কি অধ্যাবসায় থাকলে পরে এরকম আউটস্ট্যান্ডিং গোলকিপিং করা যায়। কারণ আমাদের চিরকাল বাংলা মানে টপ গোলকিপার, অতনু থেকে তনুময়, ভাস্কর থেকে কত নাম বললো, সুব্রত পাল, শিবাজি বন্দ্যোপাধ্যায়, তাবৎ নাম চলে আসে, আমাদের সংগ্রাম, সন্দীপ, তাবৎ। কিন্তু এই বয়সে ভজিনা যা দেখালেন, স্যালুট। ক্যাবো ভার্দেকে মনে রাখবার মতো। ক্যাবো ভার্দে আমি যেতে চাই, একবার দেশটা ঘুরেছে, মানে 5,70,000 দেশ কি খেয়ে কি ইনফ্রাস্ট্রাকচারে করে, সেটা যদি এসে অল ইন্ডিয়া ফেডারেশনকে, আর্জেন্টিনার মতো টিমকে নাড়িয়ে দিতে পারে, নাচিয়ে কাবিয়ে দিয়েছে। সেকেন্ড গোলটা তো আমি আবারও বলছি সুচারু, ছোট মুখে বড় কথা, কারণ আমি অত বড় ফুটবলার তো নই, ফুটবল নিয়ে টুকটাক সাংবাদিকতা 2-4টে ম্যাচ কভার করেছি। সেকেন্ড গোলটা যদি মেসি বা রোনাল্ডো করতে পারতেন, সারা জীবন বোধহয় ভাঙিয়ে খেতেন। ওই ডান দিক থেকে এসে বলটাকে টানলো, একবার দেখেছে মার্টিনেজের মতো গোলকিপার যেতে পারেন, ওখান থেকে ফিনিশ করলো বলটা, কতটা মানে ক্ষিপ্রতা এবং কতটা ওরকম পারফেকশনিস্ট থাকলে ওই শট ওখান থেকে ওরকম জোরে নেওয়া যায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না,
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেক ধন্যবাদ। আজকের মতো ফুটবলের ট্রাম্প কার্ড আমরা আজকে এখানে শেষ করছি, তবে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে, কথা হবে। আপনারা কমেন্ট করবেন, তবে লাইক শেষ করবেন। একটা আবার কথা বলছি যাওয়ার আগে, সেগুলো তো সুচারু বলে আপনারা করছেন, আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আবারও বলছি, আমেরিকার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ, অঘটন কোয়ার্টার ফাইনালে ঘটবে। বেশ, যশবন্তদার কথার সূত্র ধরে এই বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। যদিও আমরা আমাদের পূর্ববর্তী এপিসোডেই এই থাম্বনেলটা দিয়েছিলাম যে অঘটনের বিশ্বকাপের শ্রেষ্ঠকে। অবশ্যই আমাদের প্রতিবেদনগুলোর দিকে আপনাদের নজর থাকুক, আপনাদের মন্তব্য অবশ্যই থাকুক। আর কি কি ভেরিফাইড ইনফরমেশন আপনারা জানতে চাইছেন আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব ফাইনাল পর্যন্ত লাগাতার আপনারা এরকম প্রতিদিন রাত 10টায় যেভাবে প্রতিবেদন পাচ্ছেন আগামীতেও পাবেন। আপাতত বিদায় নিচ্ছি আমরা দুজনেই, ধন্যবাদ। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।